ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত 4 প্রকারের হয়। কত প্রকার? 4 প্রকার। যেমন অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এবং প্রপোজাল। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা পাই কি? আদেশ মানে অর্ডার, তারপর কি পাই? রিকোয়েস্ট মানে অনুরোধ, তারপর কি পাই? অ্যাডভাইস মানে উপদেশ, আর আছে কি? প্রপোজাল বা কোনো প্রস্তাব। তো এই 4 প্রকার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই 4 প্রকার সেন্টেন্সের মধ্যে কিভাবে ন্যারেশন করতে হয়, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে কি করে ইনডিরেক্ট স্পিচে নিতে হয়। তো দেখুন, ন্যারেশন মানে হচ্ছে উক্তি পরিবর্তন, অর্থাৎ এখানে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে নিতে হয়। যেমন এখানে একটি ডিরেক্ট স্পিচ কি আছে? এখানে আছে হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। এটা কিন্তু দুটি পার্ট। প্রথম পার্টকে বলা হয় রিপোর্টিং স্পিচ আর দ্বিতীয় পার্টটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং মানে যে রিপোর্ট করছে, রিপোর্টিং। আর এটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ মানে যা কিছু রিপোর্ট করা হলো, রিপোর্টেড। তো এই হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এই হলো রিপোর্টেড স্পিচ। তো এই দুই প্রকার স্পিচ এবং এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট সেন্টেন্সের মধ্যে এরকম দুই প্রকার স্পিচ থাকে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। এবার এটিকে যখন আমি ন্যারেশন করব মানে ইনডিরেক্ট ভাবে বলবো, তখন কি হবে দেখুন, রুলস হচ্ছে যদি প্লিজ থাকে, কি থাকে? রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্লিজ থাকে তাহলে বুঝে নেবেন যে সেন্টেন্সটি রিকোয়েস্টে আছে, অনুরোধে আছে। কারণ প্লিজ মানে অনুরোধ করা, অনুরোধ কিছু বোঝাতে কিন্তু আমরা প্লিজ ওয়ার্ডটাকে ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু অনুরোধ আছে, অর্থাৎ এটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। তো যখন প্লিজ থাকবে রিপোর্টেড স্পিচের মধ্যে, তখন কিন্তু রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব আছে সেড টু, সেড যে ভার্ব তার পরিবর্তে কিন্তু রিকোয়েস্টেড হবে। সেড আছে, সেড হচ্ছে পাস্ট ফর্ম, এজন্য কিন্তু রিকোয়েস্টেড হবে। তাহলে কি হবে? হি রিকোয়েস্টেড মি। তারপর দেখুন, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচকে যুক্ত করার জন্য একটি লিঙ্কার প্রয়োজন হয়, এবং এই ক্ষেত্রে লিঙ্কার কিন্তু আসবে টু। কি আসবে? টি ও টু। তাহলে মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার ক্ষেত্রে কিন্তু অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইসের ক্ষেত্রে কিন্তু টু আসে, আর প্রপোজালের ক্ষেত্রে কিন্তু আলাদা দ্যাট আসবে। তো এটা পরে করব। তো দেখুন, হি রিকোয়েস্টেড মি টু, তারপর প্লিজ। প্লিজ ওয়ার্ডটা কিন্তু আর লিখতে হবে না, কারণ আমি অলরেডি লিখে দিয়েছি যে রিকোয়েস্টেড অনুরোধ করেছে, অনুরোধ করা হলো। তাহলে দেখুন, হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। ওপিএন, ওপেন দ্য ডোর। এইভাবে কিন্তু করতে হয় রিকোয়েস্ট থাকলে। তাহলে হি সেড টু মি রিপোর্টিং স্পিচ প্লিজ ওপেন দ্য ডোর। রিপোর্টেড স্পিচ দুটিকে যুক্ত করার জন্য টু আনলাম, আর রিপোর্টিং স্পিচের যে ভার্ব তার পরিবর্তে কিন্তু রিকোয়েস্টেড আসবে যখন এটি প্লিজ থাকবে। তাহলে সেড টু এর পরিবর্তে কি আসলো? রিকোয়েস্টেড। এটা কিন্তু মনে রাখতে হবে। সেকেন্ড एग्जांपल কি আছে দেখুন, সাপোজ মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড said to me, please wait here till I come back. তাহলে কি বললো দেখুন, my friend said to me, আমার বন্ধু আমাকে বলেছিল, please wait here till I come back. Please wait here till I come back. তাহলে এটা কি করে করব? দেখুন, said to এর পরিবর্তে প্রথমে আসবে কি? রিকোয়েস্টেড। তাহলে কি হবে? my friend requested me, my friend requested me। তারপর রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য একটি লিঙ্কার লাগবে, এটি কি হবে? টু। তাহলে টু ওয়েট। তারপরে দেখুন, এখানে আছে হেয়ার, এইচ ই আর হেয়ার। ডিরেক্ট স্পিচে যখন হেয়ার থাকে তখন কিন্তু ন্যারেশন করার সময় এটি দেয়ার হয়ে যায়। কি হয়? দেয়ার। তাহলে প্লিজ ওয়েট, টু ওয়েট দেয়ার টিল, তারপরে মাই ফ্রেন্ড আমার বন্ধু বলেছিল। তাহলে যদি ছেলে হয় তাহলে লিখতে হবে হি, আর মেয়ে হলে শি।
তাহলে she অথবা he যে কোনো একটি হবে। My friend requested me to wait there till he or she যে কোনো একটা হবে come back। তো এই হলো কিন্তু রিকোয়েস্ট দিয়ে যখন আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন। এখন আমি করব অর্ডার থাকলে কি হবে, অর্ডার কি করে বুঝবো একটি সেন্টেন্স অর্ডার বা কি করে করব এই নারেশনটি। তো এবার দেখুন অর্ডার দিয়ে কিভাবে নারেশন করতে হয়। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন এখানে एग्जांपल দ্য টিচার সেড টু হিম স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। শিক্ষক মহাশয় বললেন বেঞ্চের উপরে উঠে দাঁড়াও। তাহলে আপনাকে কিন্তু এই সেন্টেন্সটি দেখেই বুঝতে হবে যে এটি একটি অর্ডার, কারণ কোন টিচার কখনো কোন স্টুডেন্টকে রিকোয়েস্ট করবে না এইভাবে যে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। এটি কিন্তু কখনো অনুরোধ হবে না, বা এটি কিন্তু কোনো উপদেশও হবে না যে অ্যাডভাইস হবে। তাহলে এটি কি করলো, অর্ডার করলো, অর্ডার দিল মানে আদেশ দিল যে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তাহলে সেন্টেন্স দেখেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটি একটি অর্ডার, এটি অর্ডার করা হয়েছে। তো দেখুন কি করে করতে হবে, এখানে রিপোর্টিং স্পিচের মধ্যে যে সেড টু আছে তার পরিবর্তে কি হবে অর্ডার। তাহলে হবে কি দা টিচার অর্ডারড হিম। তারপর দেখুন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য কিন্তু একটি টু লাগবে। কি লাগবে, TO2 স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অন দা বেঞ্চ। তাহলে দেখুন হয়ে গেল কত সহজে। তাহলে দ্য টিচার সেড টু হিম স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। কি করে করব, দ্য টিচার অর্ডারড হিম টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তো এই হলো ডিরেক্ট স্পিচ আর এটি হলো ইনডিরেক্ট স্পিচ। এবার দেখুন সেকেন্ড एग्जांपल, হি সেড টু রাম ডোন্ট কাম হিয়ার। তাহলে দেখুন এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা রিপোর্টেড স্পিচ। এখানে কি হবে ডোন্ট কাম হিয়ার, এখানে আসবে না, এটি কিন্তু একটি অর্ডার। কি অর্ডার, অর্থাৎ এটি একটি আদেশ, এটা কিন্তু রিকোয়েস্টও না অ্যাডভাইসও না। তাহলে কি হবে হি অর্ডার্ড রাম। তারপর দেখুন লিঙ্কার কি আসে TO2, কিন্তু দেখুন এখানে কি আছে ডো নট। তো যখন দেখুন ডো নট থাকবে রিপোর্ট ডিরেক্ট স্পিচে, যখন ডো নট থাকবে তখন কিন্তু ইনডিরেক্ট স্পিচে নট টু হয়। কি হয় নট টু, কারণ এখানে ডো নট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স একটি নট আছে, এই নট কে কিন্তু ইউজ করতে হবে। কি করতে হবে, এটাকে নট টু করে দিতে হবে এই জন্য, কারণ আমরা জানি নরমালি টু আসে, তাহলে যেহেতু নট আছে টু নট তো হবে না, তাহলে কি হবে নট টু। নট কিন্তু টু এর আগে বসবে। তাহলে হি অর্ডার্ড রাম নট টু গো দেয়ার। তাহলে দেখুন এবার প্রশ্ন হচ্ছে কাম হেয়ার থেকে গো দেয়ার কেন হলো, কারণ সে রামকে বলেছিল এখানে আসবে না, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন আমি এই কথাটি আরেকজনের কাছে গিয়ে বলবো নিজের মতো করে ইনডিরেক্টলি, তখন বলতে হবে কি সে রামকে বলেছিল সেখানে না যাওয়ার জন্য। এই যে কথাটা সেখানে না যাওয়ার জন্য, ওই জন্য কিন্তু এটা হবে কি কাম হয়ে যাবে গো, হেয়ার থাকলে দেয়ার সবসময় হয়। তাহলে দেখুন হি সেড টু রাম ডোন্ট কাম হেয়ার, হি অর্ডার্ড রাম নট টু গো দেয়ার। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এইভাবে কিন্তু করতে হয় অর্ডারের ডাইরেকশন। আর মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডো নট থাকে তাহলে কিন্তু নট টু হয়, ডো নট থাকলে ডিরেক্টলি নট টু হয়। এবার আমরা করব অ্যাডভাইস, অর্থাৎ উপদেশমূলক কিছু সেন্টেন্সের নারেশন। আর উপদেশ সাধারণত বড়রাই আমাদেরকে দিয়ে থাকে। তো দেখুন এখানে কিছু एग्जांपल, যেমন মাই ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। আমার বাবা আমাকে বলল যে রুদ্রে এভাবে দৌড়াদৌড়ি করবে না। তো ডোন্ট রান ইন দ্য সান কি করে করব, দেখুন এই যে কথাটি এটি কিন্তু একটি উপদেশ, অ্যাডভাইস। যখন এরকম ধরনের কিছু সেন্টেন্স হয় যে এখানে যাবে না, এটি করবে না, এসব করা ভালো না, বা এটি করবে, এটি কিন্তু কি অ্যাডভাইস, ঠিক আছে, উপদেশমূলক। যেমন সেকেন্ড एग्जांपल, মাই গ্র্যান্ডমাদার সেড টু মি অলওয়েজ রিমেম্বার দ্য গড। আমার ঠাকুমা বলল যে সবসময় ভগবানকে স্মরণে রেখো। তাহলে এটি কিন্তু অ্যাডভাইস। তাহলে কি করে করব, দেখুন মাই ফাদার সেড টু এর পরিবর্তে কি হবে এখানে অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইসড মি। তারপর কি হবে ডো নট থাকলে নট টু হয়। কি হয় ডো নট থাকলে নট টু রান ইন দা সান। বাস হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো এটি মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দা সান। তাহলে নেক্সট কি আছে দেখুন মাই গ্র্যান্ডমাদার
মাই গ্র্যান্ডমাদার অ্যাডভাইসড মি, তারপর কি হবে টু, একটি লিঙ্কার আসবে কারণ রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য টু লাগবে। এখানে ডো নট ছিল তাই নট টু হয়েছে, কিন্তু এখানে শুধু টু আসবে। টু অলওয়েজ রিমেম্বার the God, তাহলে কি হলো মাই গ্র্যান্ডমাদার অ্যাডভাইসড মি টু অলওয়েজ রিমেম্বার দ্য গড, অথবা এটিকে স্ট্যান্ডার্ড করে কিন্তু লেখা যায় টু রিমেম্বার অলওয়েজ দ্য গড, এটাও কিন্তু হয়। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা অ্যাডভাইসের নারেশন করব, অর্থাৎ একটি সেন্টেন্স কে পরেই বুঝতে হবে যে এটি অ্যাডভাইস নাকি অর্ডার নাকি রিকোয়েস্ট। এইবার কিন্তু একটি ইন্টারেস্টিং পার্ট আমি শুরু করব, এটি কি, এটি হচ্ছে প্রপোজাল। তো দেখুন এখানে एग्जांपल আছে কিছু প্রপোজাল টাইপের, যেমন হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, সে আমাকে বলল চলো হাঁটতে যাই। তাহলে দেখুন এই ধরনের যে কথাবার্তা এটি কিন্তু প্রপোজাল, প্রস্তাব জানানো হচ্ছে। তো এটার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, লেট আস দিয়ে শুরু হবে, কি দিয়ে, লেট আস দিয়ে। রিপোর্টেড স্পিচ কিন্তু সব সময় লেট আস দিয়ে শুরু হবে। রিপোর্টিং স্পিচে তো যা খুশি থাকুক, সেড টু থাকতে পারে, হি সেড টু মি, দে সেড টু হার, কিন্তু রিপোর্টেড স্পিচ সব সময় কি দিয়ে শুরু হবে, লেট আস। আর লেট আস দিয়ে থাকলেই বুঝে নেবেন কি এটি প্রপোজাল। তাহলে কিভাবে করব দেখুন, হি সেড টু এর পরিবর্তে হবে প্রপোজড মি, তারপর লিঙ্কার। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য কিন্তু এক্ষেত্রে টু আসবে না, কি আসবে, দ্যাট আসবে। মনে রাখবেন যখন এটি প্রপোজাল হবে, যখন প্রপোজড হবে, তখন কিন্তু লিঙ্কার কি আসবে, দ্যাট। এটি কিন্তু ভালো করে মনে রাখবেন। তাহলে হি প্রপোজড মি দ্যাট, তারপর একটি ইম্পর্টেন্ট জিনিস আসবে, এটি কি, সাবজেক্ট। উই শুড গো ফর এ ওয়াক। এবার প্রশ্ন হলো উই শুড কোথা থেকে এলো, দিস ইজ দ্য কোশ্চেন। উই শুড কি করে এলো, তাহলে দেখুন আরেকটা করি, তারপর আমি বুঝিয়ে দেব কি করে এলো। দে প্রপোজড হার দ্যাট দে শুড গো ফর এ মুভি। এবার প্রশ্ন হচ্ছে এখানে আসলো উই শুড আর এখানে আসলো দে শুড, পার্থক্য কেন, দুটি দুরকম কেন, বা কোথা থেকে এলো, দিস ইজ দ্য কোয়েশ্চন। তো এই জিনিসটা এখন বলবো, একদম শেষ পর্যন্ত শুনুন। দেখুন এই একমাত্র যখন লেটাস দিয়ে থাকে আর যখন প্রপোজাল হয়, তখন আমাদেরকে কি করতে হয়, প্রথমত তো সেড টু এর পরিবর্তে প্রপোজড আসে, তারপর একটি লিঙ্কার আনতে হয় দ্যাট, আর ঠিক দ্যাট এর পরেই হয় উই শুড নয় দে শুড, দে। তাহলে দেখুন হয় উই শুড নয় দে শুড, যে কোনো একটাকে কিন্তু আনতে হবে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে কিন্তু আনতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি কোথায় উই শুড আনবো আর কোথায় দে শুড আনবো। তাহলে দেখুন এই যে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের মধ্যে যদি আমি থাকি, আমাকে উল্লেখ করা থাকে, তাহলে আমি উই শুড আনবো, কারণ উই মানে আমরা, আর আমরা আমি তখনই বলবো যখন আমার উপস্থিতি থাকবে। আমার উপস্থিতি যদি কোনো জায়গাতে থাকে তাহলেই কিন্তু আমরা বলবো, না হলে কিন্তু বলতে পারবো না। তাহলে যদি রিপোর্টিং স্পিচের মধ্যে আমাকে উল্লেখ থাকে, যেমন হি সেড টু মি, সে আমাকে বললো, বা আই সেড টু হিম, তাহলে কিন্তু দ্যাট মানে লিঙ্কার, এই লিঙ্কারের পরে কিন্তু উই শুড আসবে, তারপরে বাকি অংশ হবে। কিন্তু যদি এই রিপোর্টিং স্পিচের মধ্যে আমাকে উল্লেখ করা না থাকে, যেমন দে সেড টু হার, তারা তাহাকে বলল, তাহলে কিন্তু আসবে দে শুড, কি আসবে, দে শুড। তাহলে মনে রাখবেন রিপোর্টিং স্পিচটি কিন্তু ইম্পর্টেন্ট। রিপোর্টিং স্পিচের মধ্যে যদি আমাকে উল্লেখ করা থাকে তাহলে উই শুড আনবো, আর আমাকে যদি উল্লেখ করা না থাকে তাহলে দে শুড বসাতে হবে। কোথায় বসাতে হবে, ঠিক লিঙ্কারের পরে। তো এই হচ্ছে প্রপোজালের নিয়ম। কি করে করলাম, দে সেড টু হার, তাহলে দে প্রপোজড হার, সেড টু এর পরিবর্তে প্রপোজ, তারপর লিঙ্কার আসলো দ্যাট, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ কে যুক্ত করার জন্য, তারপর দে শুড আসবে কারণ আমি এখানে নেই, তারপরে গো ফর এ মুভি, গো ফর এ মুভি। তো এইভাবে কিন্তু আমরা প্রপোজালের নারেশন গুলো করব। আর
চেনার উপায় কি, লেট আস দিয়ে শুরু হবে। রিপোর্টেড স্পিচ কিন্তু সবসময় লেট আস দিয়ে শুরু হবে, তখনই কিন্তু প্রপোজ লিখবো। এবার হচ্ছে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক। তো দেখুন, এই হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এই সমস্ত হোমওয়ার্ক গুলি কিন্তু আপনারা বাড়িতে এক্ষুনি করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান। প্রতিটি হোমওয়ার্ক করে কমেন্ট করে জানান, আমি চেক করে দেখবো এবং আপনাদেরকে রিপ্লাই দেবো। আর অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিকে লাইক করুন, আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর বাকি যা যা আছে সবকিছু করে দিন। এবং আজকের এই ভিডিওতে যদি এইটুকুই।